আসসালামু আলাইকুম সুধী দর্শক বৃন্দ। ভাষা আন্দোলনের মাসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সায়েন্টিফিক ডিসকাশন। Eskayef Pharmaceuticals নিবেদিত সায়েন্টিফিক ডিসকাশন, Empagliflozin and its combination, paradigm shift for diabetic patient with CKD and CVD. আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের আজকের সায়েন্টিফিক ডিসকাশনে চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর শাহজাদা সেলিম স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, সাব এডিটর, BSMMU জার্নাল, অ্যাসোসিয়েট এডিটর, BJEM। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সায়েন্টিফিক সেমিনারে চেয়ারপারসন হিসেবে আজকে উপস্থিত হওয়ার জন্য। এবং আমাদের আপনাকে এবং সকলকে ধন্যবাদ স্যার। এবং আমাদের আজকে অনুষ্ঠানে স্পিকার হিসেবে আছেন ডক্টর আহমেদ ইফরাদ বিন রৌনক স্যার, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়াবেটিস, UK, ND Endocrinology and Metabolism, BSMMU, Field of Research, Diabetes and Genetics. আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমি আমার দর্শকদেরকে অনুরোধ জানাচ্ছি, যেহেতু আজকে আমরা অনুষ্ঠানটি আসলে চেষ্টা করব বাংলাতেই কন্ট্যাক্ট করতে। আমি আশা রাখি যে আপনারা অনেক কিছুই হয়তো বুঝতে পারবেন এবং পার্টিসিপেট করতে পারবেন। আপনাদের যদি আজকে কোনো ধরনের জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি এখন আমাদের সম্মানিত চেয়ারপারসন স্যারের অনুমতি প্রার্থনা করছি আজকের সায়েন্টিফিক সেমিনার শুরু করার জন্য। জি শুরু করুন। ধন্যবাদ স্যার। আমি এখন ডক্টর আহমেদ ইফরাদ স্যারকে অনুরোধ জানাবো তার প্রেজেন্টেশনটি দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। Am I audible? জি স্যার, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি ডক্টর আহমেদ ইফরাদ বিন রৌনক। So today's topic of presentation is Empagliflozin and its combination, a paradigm shift for diabetic patients with CVD and CKD. যে Empagliflozin যে নতুন ওষুধটা এসেছে, বেশ কিছুদিন ধরে আছে অলরেডি প্র্যাকটিসে, তো সেইটা আমাদের ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিরকম একটা পরিবর্তন এনেছে ডায়াবেটিক রোগের চিকিৎসায়, বিশেষ করে যাদের হার্টের সমস্যা এবং কিডনির সমস্যা আছে। সো টুডেজ ওভারভিউ, যে আমি প্রথমে ডিসকাস করব যে ডায়াবেটিসের সাথে কার্ডিওভাস্কুলার রিস্ক এবং যেটা নেফ্রোপ্যাথি বা কিডনি রোগের সম্পর্কটা কিরকম, এবং আমরা প্রথমে কিভাবে ডায়াবেটিক রোগীদের চিকিৎসা করতাম এবং সেটা সময়ের সাথে সাথে এবং নতুন নতুন তথ্য আমাদের হাতে আসার সাথে সাথে আমরা এখন কিভাবে রোগীদেরকে চিকিৎসার প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হয়েছে। এছাড়া নতুন যে ওষুধটা এসেছে যে এম্পাগ্লিফ্লোজিন, সেটা একটা SGLT2 ইনহিবিটর, এটার মেকানিজম অফ অ্যাকশন কিভাবে কাজ করে সেগুলা নিয়ে আমি বর্ণনা করব। এছাড়া এম্পাগ্লিফ্লোজিনের উপরে কিছু ট্রায়ালস হয়েছে, যেই ট্রায়ালগুলো গবেষণাতে দেখানো হয়েছে যে এম্পাগ্লিফ্লোজিন হার্টের উপরে এবং কিডনির উপরে এর বেনিফিশিয়াল রোলগুলা কি। এছাড়া সর্বশেষ গাইডলাইন এবং রিকমেন্ডেশনগুলোতে এম্পাগ্লিফ্লোজিনকে কিভাবে তুলে ধরা হয়েছে এবং অন্যান্য ডায়াবেটিক ওষুধ যেগুলো অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন আছে সেগুলোর সাথে এম্পাগ্লিফ্লোজিন একসাথে কিভাবে দিলে কি বেনিফিট থাকে। So we know that CVD is the leading cause of death in diabetes patients. যাদের ডায়াবেটিস আছে তাদের হচ্ছে গিয়ে স্ট্রোক হওয়ার রিস্ক যাদের ডায়াবেটিস নাই তাদের থেকে 4 গুণ, এবং একটা হার্ট অ্যাটাকের পরে ডায়াবেটিক রোগীদের মৃত্যুর ঝুঁকি যাদের ডায়াবেটিস নাই তাদের থেকে দ্বিগুণ। তো দেখা গেছে যে হৃদরোগের কারণে মৃত্যুর মর্টালিটি এবং মরবিডিটির যে রিলেটিভ রিস্ক, সেটা ডায়াবেটিক পুরুষদের ক্ষেত্রে নন ডায়াবেটিকদের থেকে 1 থেকে 3 গুণ এবং ডায়াবেটিক মহিলাদের ক্ষেত্রে 2 থেকে 5 গুণ। সো এখন চিকিৎসার ক্ষেত্রে বলা হচ্ছে যে ডায়াবেটিক রোগীদের চিকিৎসার জন্য আমাদেরকে এইসব যেটা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আছে সেগুলোকেও আমাদেরকে অ্যাড্রেস করা লাগবে, যেন তাদের লং টার্ম কোনো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস না হয়।
So worldwide diabetes is the leading cause of kidney disease এবং প্রতি প্রাপ্তবয়স্ক 3 জন ডায়াবেটিক রোগীর একজনের ভিতরে কিডনির সমস্যা আছে। এখন কিভাবে আমরা ডায়াবেটিক রোগীর চিকিৎসাকে টার্গেট করব? প্রথমে টার্গেটটা ছিল গ্লুকোসেন্ট্রিক অ্যাপ্রোচ, কারণ কিছু আর্লি গবেষণায় যেরকম ডিসিসিটি এবং ইউকেপিডিএস সেখানে দেখা গেছে প্রাথমিক অবস্থায় যদি ব্লাড সুগার খুব ভালো কন্ট্রোল করা হয় তাহলে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন যেরকম কিডনির সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা এগুলার অনসেট দেরিতে হয়। সো প্রথমের দিকে ফোকাসটা ছিল যে ব্লাড সুগার খুব টাইটলি কন্ট্রোল করতে হবে, কিন্তু ইদানিং কালের মানে ইমার্জিং এভিডেন্স সেটা বলতেছে যে খুব লো হেমোগ্লোবিন A1C যদি আমরা অ্যাচিভ করতে চাই সেটার কিছু ঝুঁকিপূর্ণ দিক আছে, যেরকম হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বেড়ে যায়, ট্রিটমেন্ট কস্ট বেড়ে যায়, কিন্তু হেমোগ্লোবিন A1C খুব কমিয়ে দিয়ে আমরা অল কজ মর্টালিটি সেটাকে খুব বেশি কমাতে পারি না। So এখন যে ট্রিটমেন্ট অ্যাপ্রোচ দ্যাট হ্যাজ চেঞ্জড ফ্রম গ্লুকোসেন্ট্রিক টু কার্ডিও-রেনাল আউটকাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, দ্যাট ইজ নাও আমরা চাচ্ছি যে ডায়াবেটিস রোগীদের যেন হার্ট প্রোটেক্টেড থাকে, কিডনি প্রোটেক্টেড থাকে এবং এদের এইসব হার্ট এবং কিডনির জটিলতা না হয়। বিভিন্ন গবেষণা যেগুলা হয়েছে সেগুলাতে দেখা গেছে যে খুব হেমোগ্লোবিন A1C কে টার্গেট না করে রেদার আমরা যদি হচ্ছে গিয়ে হার্টকে এবং কিডনিকে প্রায়োরিটি দিয়ে চিকিৎসা দেই তো সেই সব ক্ষেত্রে হেমোগ্লোবিন A1C খুব না কমিয়েও রোগীদেরকে একটা ভালো ম্যানেজমেন্ট দেওয়া সম্ভব। সো এখন একটা প্যারাডাইম শিফট হয়েছে যে গ্লুকোজ সেন্টার্ড অ্যাপ্রোচ থেকে আমরা মেটাবলিক সেন্টার্ড অ্যাপ্রোচ দিকে যাচ্ছি, যেখানে আমাদের প্রায়োরিটি থাকে হার্ট এবং কিডনিকে, ডায়াবেটিস রোগীদের হার্ট এবং কিডনিকে ভালো রাখার জন্য এবং এইসব কমপ্লিকেশন থেকে দূরে রাখার জন্য। সো ইনিশিয়ালি যখন আগে গাইডলাইনগুলো আসছিল যে 2009 এর দিকে এডি এর যে গাইডলাইন ছিল যে তাদের মেইন টার্গেট ছিল যে হেমোগ্লোবিন A1C, যে দ্য স্ট্র্যাটেজি ছিল দ্য লোয়ার দ্য বেটার, যে হেমোগ্লোবিন A1C যত কম ততই ভালো। কিন্তু পরবর্তীতে লাইক 6-7 বছর পরে নতুন নতুন গবেষণা আসার ফলে যে 2015 এর দিকে যে গাইডলাইনগুলো আসলো এডি এর অথবা ইএসডির, সেখানে হেমোগ্লোবিন A1C ওয়াজ স্টিল দ্য ফোকাস, কিন্তু এখানে দ্য লোয়ার দ্য বেটারের সাথে সাথে আরেকটা কথা আসলো যে সেখানে উইথাউট হাইপোগ্লাইসেমিয়া, মানে যেটা হইতেছে রক্তের হাইপোগ্লাইসেমিয়া করা ছাড়া আমাকে হেমোগ্লোবিন A1C টার্গেটটাকে রিচ করতে হবে, এবং একই সাথে যে বিশেষ করে যে অ্যান্টিডায়াবেটিক মেডিকেশনের একটা সাইড এফেক্ট ছিল যে ওয়েট গেইন, তো সেটাকে ব্যাপারেও আমাদেরকে নজর দেয়া লাগবে। কিন্তু খুব রিসেন্টলি গত 4-5 বছর ধরে যেই জিনিসটা ফোকাসে আসছে দ্যাট ইজ দ্য কার্ডিও রেনাল ইভেন্টস, যে আমাকে ডায়াবেটিক রোগীর হার্টকে ভালো রাখা লাগবে, কিডনিকে ভালো রাখা লাগবে। সো কোনো কার্ডিয়াক ইভেন্ট অথবা রেনাল ইভেন্টে যেন না যায় সেটাকে আমার উপরে ফোকাস করা লাগবে, এবং এই জন্য ব্লাড প্রেশার মানে ব্লাড সুগারের পাশাপাশি ব্লাড প্রেশার এবং লিপিড প্রোফাইল মানে রক্তের চর্বির মাত্রা এটাও ফোকাসে এসেছে। সো ডায়াবেটিস অপ্রাপ্ত বয়স্কদের ভিতরেও যে কার্ডিওভাস্কুলার ডেথের ঝুঁকি বাড়িয়ে দেয়, এবং আগের কিছু ট্রায়ালে কিছু কনসার্ন ছিল যে কার্ডিওভাস্কুলার সেফটি, যেসব মেডিকেশন আগে এসেছিল যে তাদের ভিতরে কার্ডিওভাস্কুলার সেফটির দিকটা একটা কনসার্ন ছিল। সো এইসব বিষয় বিবেচনা করে যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইন 2008 তারা একটা গাইডেন্স দেয় যে এরপর থেকে যত নতুন অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন আসবে তাদেরকে কিছু ট্রায়াল করা লাগবে, যেটাকে আমরা বলি কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালস। সেই ট্রায়ালের উদ্দেশ্য হচ্ছে যে এই ড্রাগগুলা যে কার্ডিওভাস্কুলার সেফটি তাদের মেনটেইন হচ্ছে কিনা, এবং এই ড্রাগের ব্লাড সুগার কমানোর পাশাপাশি তাদের কার্ডিওভাস্কুলার কোনো বেনিফিট আছে কিনা। সো দ্যাট ইজ দ্য ম্যান্ডেট ফ্রম 2008, যে এরপর থেকে যে কোনো নতুন ড্রাগ আনতে গেলে তাকে কেবলমাত্র যে ব্লাড সুগার কমাচ্ছে সেটা দেখলেই হবে না, তাকে দেখতে হবে যে সে হৃদরোগের জন্য সে ঝুঁকি মুক্ত কিনা এবং হৃদরোগের ক্ষেত্রে তার কোনো বেনিফিশিয়াল রোল আছে কিনা। এবং এইসব পরবর্তীতে গবেষণার মাধ্যমে দেখা গেছে যে নতুন দুইটা ড্রাগ ক্লাস, যেটা হইতেছে SGLT2 ইনহিবিটরস এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টস, সো দে হ্যাভ ডেমনস্ট্রেটেড দ্যাট যে কার্ডিওভাস্কুলার সেফটি এবং কার্ডিওভাস্কুলার বেনিফিট দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালগুলোতে। সো যেহেতু আজকের ফোকাস হচ্ছে SGLT2 ইনহিবিটর নিয়ে, আমি SGLT2 ইনহিবিটর ব্যাপারে একটু বেশি বলবো। সেটা হচ্ছে যে এখন যেগুলা বর্তমানে অ্যাভেলেবেল SGLT2 ইনহিবিটর আছে সেটা হচ্ছে ক্যানাগিফ্লোজিন, সেটা FDA অ্যাপ্রুভড হয়েছিল 2013 সালে, পরবর্তীতে ডাপাগ্লিফ্লোজিন আসলো 2014 তে FDA অ্যাপ্রুভড, অ্যান্ড আজকের টপিক যেটা এম্পাগ্লিফ্লোজিন, দ্যাট ওয়াজ অ্যাপ্রুভড ইন 2014. And the latest drug to come in the market is the artugliflozin, which was approved in December 2017.
সো আমি একটা ব্রিফ মেকানিজম অফ অ্যাকশনটাকে একটু করব, যে ড্রাগের ডিটেলসে যাওয়ার আগে, যে সোডিয়াম গ্লুকোজ লুমিনাল ট্রান্সপোর্টার 2 ইনহিবিটর, দ্যাট ইজ দ্য এম্পাগ্লিফ্লোজিন। সো সেটার আগে আমি বলতেছি যে সোডিয়াম গ্লুকোজ লুমিনাল ট্রান্সপোর্টার জিনিসটা কি। যে আমাদের কিডনিতে কিছু কোষের ভিতরে এমন কিছু ট্রান্সপোর্টার প্রোটিন আছে, যেই প্রোটিনগুলোর কাজ হচ্ছে যে কিডনি দিয়ে যখন ব্লাড সুগারটা বের হয়ে যায়, সেই ব্লাড সুগারটাকে রিঅ্যাবজর্ব করে নেয়, এবং এই চ্যানেলটার নাম হচ্ছে SGLT2। SGLT2 ইনহিবিটর কিভাবে কাজ করতেছে, সে করতেছে কি এই চ্যানেলটাকে সে বন্ধ করে দিচ্ছে। ফলশ্রুতিতে কিডনি থেকে যেই সুগারটা বের হয়ে যাচ্ছে, সেই সুগারটাকে সে পরবর্তীতে রিঅ্যাবজর্ব করতে দিচ্ছে না, মানে বডিতে সেটাকে আবার ব্যাক করে ঢুকতে দিচ্ছে না। ফলশ্রুতিতে ইউরিনের মাধ্যমে এই সুগারটা বের হয়ে গিয়ে মেইনলি বডিতে সে ব্লাড সুগারটা কমিয়ে থাকে। এবং কেবলমাত্র ব্লাড সুগার কমানোই না, SGLT2 অন্য এই ওষুধটা SGLT2 ইনহিবিটর তার অন্যান্য কিছু বেনিফিটও আছে, যেরকম সে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, প্রস্রাবের মাধ্যমে যে প্রোটিন যায় সেই প্রোটিনের মাত্রা সে কমাতে সাহায্য করে। সো এই সাহায্যটা কিভাবে করে, বেসিক্যালি এই স্লাইডটা মেডিকেল পার্সোনালদের জন্য বেশি। এটা প্রপোজ মেকানিজম ইজ যে SGLT2 ইনহিবিটর, so it reduces the cardiac hypertrophy, fibrosis and remodeling, and it also causes positive ionotropism. So as a result, the cardiac efficiency is increased, and on the other hand, it also increases the tissue oxygen delivery, which also increases the cardiac pumping function and cardiac efficiency. So all this together, they reduce the major adverse cardiovascular events. So they reduce the hospitalization for any heart failure, and there is improved heart failure outcomes. So in this way, the SGLT2 inhibitor, that is empagliflozin, it provides the cardio protection. On the other hand, regarding the renal effects, empagliflozin, it reduces the glomerular filtration pressure, it reduces albuminuria, it reduces the renal growth and inflammation also. So as a result, there is preservation of renal function, there is decreased progression of albuminuria and worsening of nephropathy, and ultimately which leads to renal protection. Empagliflozin have two major cardiovascular outcome trials. The one is the EMPA-REG. So it has other cardiovascular outcome trials also, but diabetic পেশেন্টদের উপরে যেসব গবেষণা করা হয়েছে, যে cardiovascular outcome trials, আমি সেগুলো এখানে তুলে ধরেছি। স্যার একটু আনমিউট করতে হবে। Am I audible now? কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এম্পায়ার রিডিউসড, এই ট্রায়ালটা করা হয়েছিল যাদের ডায়াবেটিক পেশেন্ট এবং নন ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু যাদের ক্রনিক হার্ট ফেইলার আছে উইথ আ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। So the EMPA-REG trial was done with an objective to examine the long-term effects of empagliflozin versus placebo on top of standard care on CV mortality and morbidity in patients with type 2 diabetes and established cardiovascular disease. So this was done by Zinman et al. In 2015. A total of 7,020 patients were enrolled, and they were followed up for a median of 3.1 years. The participants were type 2 diabetes patients with pre-existing CVD. So the outcome showed that, the primary outcome showed that empagliflozin treatment reduced the 3-point MACE by 14%. There was 38% relative risk reduction of death from cardiovascular diseases, 32% relative risk reduction of death from all causes, and 35% relative risk reduction of hospitalization from heart failure. The EMPEROR reduced was done with the objective to examine the cardiovascular and renal outcomes of empagliflozin in patients with heart failure. So this was done in 2020 by Packer and his group of investigators. A total of 3,730 patients were followed up for 16 months. So this was a randomized double-blind controlled trial with all the patients had an ejection fraction of less than 40%. Among them, nearly 50% were diabetic patients.
So the major ethnicities were 70% white and 18% Asians. So why this study is important for us? Because this is the study where Asian population একটা substantial portion ছিল, so that we can translate this evidence into our population as well. So primary outcome যেটা দেখা গিয়েছে যে hospitalization due to heart failure or cardiovascular death was 19.4% in the empagliflozin group versus 24.7% in the placebo group. So empagliflozin has some renal benefit as well, so which has been mentioned in the ADA 2020 standards of medical care. So there it is mentioned that the empagliflozin reduced the risk of incident or worsening nephropathy by 39% and also reduced the risk of doubling of serum creatinine by 44%. So this was not a primary outcome, this was shown as a secondary outcome. পরবর্তীতে একটা কোশ্চেন আসলো যে এটা তো প্রাইমারি আউটকাম হিসেবে দেখা হয় না, সেকেন্ডারি আউটকাম হিসেবে দেখা হয়েছে, এন্ড অলসো ওই ট্রায়ালে পেশেন্টস দে ওয়ার রিসিভিং আদার রেনোপ্রোটেক্টিভ ড্রাগস লাইক এসি ইনহিবিটার, এআরবি, যেগুলো হার্ট ফেইলার এবং হার্ট ফেইলারের উপরেও কাজ করে। সো ওয়েদার এই এম্পাগ্লিফ্লোজিনের এফেক্টটা সেটা কি আসলেই এই যে হার্ট ফেইলার, যে হসপিটালাইজেশন ডিউ টু হার্ট ফেইলার কম হলো, এটা কি এম্পাগ্লিফ্লোজিনের জন্যই হলো নাকি এইটা ওইসব ওষুধের কারণেও হয়েছে? So in 2019, Mayer leading so these scientists from the they showed that the EMPAREG outcome tara analysis kore dekhalo je empagliflozin's je renoprotective effect that is independent of concomitant medications, that is so it itself has renoprotective effect, it is not due to effect of ACE inhibitor or ARB. So, and at a very recent study এসেছে that is published only in গত মাসের জানুয়ারিতে পাবলিশ হয়েছে, so that has been published in the New England Journal of Medicine, so this is a good quality journal and a good quality study. So they studied, this was a multi-center study, nearly 7,000 patients were randomized. So initially it was designed to follow up for more than 2 years, but by 2 years already the efficacy was well established, so the trial was stopped. So এই স্টাডিটার ইম্পর্টেন্স ইজ দ্যাট এখানে অন্যান্য স্টাডিতে লাইক এম্পারেগ রিডিউসড অথবা এম্পারেগ আউটকাম, সেখানে যাদের যেসব রেনাল পেশেন্টদেরকে, সিকেডি পেশেন্টদেরকে ইনভলভ করা হয়েছিল তাদের ইজিএফআর এতটা লো ছিল না, ওয়ারেজ এইখানে যেসব পেশেন্টদেরকে ইনক্লুড করা হলো তাদের ইজিএফআর ইজ 20 to 45 একটা গ্রুপ, অথবা ইজিএফআর 40 to 45 to 90, কিন্তু অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও that is more than 200. So patients with more advanced renal disease were included, and the results showed that compared to placebo, so empagliflozin patients has less chance of progressing to CKD progression or developing cardiovascular death. So for this, the renal protective effect and the cardiovascular protective effect, the American Diabetes Association recommends that empagliflozin is used for the treatment of diabetes with high risk of established ASCVD or CKD or heart failure. So এখানে আমি যেটা আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন যে অ্যালগোরিদম দিয়েছে যে ডায়াবেটিক পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য, সেটাকে তুলে ধরেছি। সেইখানে আমি যে আর্মটা হাইলাইট করতে চাচ্ছি যে এখানে যে পেশেন্টদের এসসিভিডি অথবা হার্ট ফেইলার অথবা সিকেডির রিস্ক বেশি, সেসব পেশেন্টদেরকে কিভাবে এডিএ ট্রিটমেন্ট করতে বলেছে। সো ফার্স্ট ইয়েতে এসেছে যে মেটফরমিনের পরে যে একটা সেকেন্ড ড্রাগ হিসাবে যদি ইউজ করতে হয়, দেন আইদার আমাদেরকে ইউজ করতে হবে যে যদি হার্ট ফেইলার অথবা সিকেডি প্রিডমিনেট করে তাহলে সেই ক্ষেত্রে SGLT2 ইনহিবিটর, that may be empagliflozin, or if ASCVD predominates then also SGLT2 inhibitor or GLP-1 receptor agonist. Both European Society of Cardiology in their 2019 and 2021 guideline, they also recommended empagliflozin as the or SGLT2 inhibitor as the first line of treatment in diabetes with cardiovascular disease. 2019 যে ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যে গাইডলাইনটা দিয়েছে, তারা বলেছে যে যারা অন্য কোনো ড্রাগ পায় না ডায়াবেটিস পেশেন্ট, তাদের কিন্তু যদি দেখা গেছে যে হাই রিস্ক অফ এসসিভিডি থাকে, যে হৃদরোগের ঝুঁকি খুব বেশি, সেই ক্ষেত্রে তারা বলতেছে যে এম্পাগ্লিফ্লোজিন দিয়ে ট্রিটমেন্ট শুরু করতে, এবং অলসো যারা অলরেডি মেটফরমিন পাচ্ছে কিন্তু তাদের স্টিল হৃদরোগের ঝুঁকি অনেক বেশি, তাদেরকেও
মেটফরমিনের পরে SGLT2 ইনহিবিটরটাকে অ্যাড করতে। And 2021 European Society of Cardiology said that even in heart failure patients, those who do not have diabetes, তাদেরকেও empagliflozin as a with management option of heart failure with reduced ejection fraction. So previously আগের গাইডলাইন গুলোতে যেটা ছিল যে SGLT2 ইনহিবিটর দ্যাট ইজ এম্পাগ্লিফ্লোজিনের একটা EGFR এর বার ছিল, যে বলা ছিল যে EGFR 25 এর বেশি হলে 25 এর কম হলে দেয়া যাবে না, কিছু কিছু গাইডলাইনে দ্যাট ওয়াজ অলসো 30, কিন্তু এখন যেটা হচ্ছে যে নতুন যে রিকমেন্ডেশন দ্যাট ইজ EGFR যদি 20 বা তার বেশি হয়, ইফ ইট ইজ 20 or more, then empagliflozin can be given for diabetes patients. So this is published very recently in last year May 2022 in an addendum. তাদের রিকমেন্ডেশন হচ্ছে for patients with type 2 diabetes and diabetic kidney disease, use of a sodium glucose cotransporter 2 inhibitor in patients with an estimated GFR rate 20 or more and urinary albumin creatinine ratio greater than 200 milligram per gram is recommended to reduce the chronic kidney disease progression and cardiovascular events. So empagliflozin, it can be used with other classes of anti-diabetic medications, also can be used along with insulin, but caution is required in a specific group of patients like very elderly patient, যাদের advanced renal disease আছে বা urinary tract infection থাকতে পারে বা অলরেডি ডায়াবেটিক্স পাচ্ছে, এইসব কিছু গ্রুপ অফ পেশেন্টের ব্যাপারে কশাস, বাট আদারওয়াইজ empagliflozin can be used with other classes of anti-diabetic patients. So, and fixed dose combination available with metformin and linagliptin in our market. And linagliptin and metformin CV cardiovascular safety is already proven. So empagliflozin combination is also safe to use in cardiovascular and renal patients. So another recent publication যেটা গত বছর 2021 পাবলিশ হয়েছে, তারা দেখতে চাচ্ছে যে তারা এম্পারেগ যে ট্রায়ালটা হয়েছিল সেইখানে ট্রায়ালও করে দেখতে চাচ্ছে যে এম্পাগ্লিফ্লোজিন ইউজ করলে পেশেন্টদের ইনসুলিন ইনিসিয়েশন অর ইন্টেন্সিফিকেশনের উপরে কোনো প্রভাব পড়ে কিনা। সো দ্য অবজেক্টিভ ওয়াজ টু ডিটারমাইন দ্য ট্রিটমেন্ট এফেক্ট অফ পুলড এম্পাগ্লিফ্লোজিন ভার্সেস প্লাসেবো অন দ্য টাইম টু নিউ ইনিসিয়েশন অফ ইনসুলিন ট্রিটমেন্ট and time to greater than 20% increase in total daily insulin dose among insulin treated patients. So দেখা গেছে যে in total nearly 3,500 এর উপরে কিছু পেশেন্ট তারা বেসলাইনে ইনসুলিন পাচ্ছিল না। সো এবং পরবর্তীতে ফলো আপে যেটা দেখা গেছে যে empagliflozin reduced new use of insulin compared to placebo by 60%, and those who were already using insulin at baseline, empagliflozin reduced the need for increase in insulin dose by 58%. So the conclusion was that empagliflozin markedly and durably delays insulin initiation and substantially increases in insulin dose while facilitating sustained reductions in insulin requirements over time. সো ওই পেশেন্টদের ভিতরে দেখা গেছে যে যারা এম্পাগ্লিফ্লোজিন ইউজ করছে তাদের অনেকের খুব দেরিতেই ইনসুলিন শুরু করা লেগেছে, এবং যারা যেসব পেশেন্ট অলরেডি ইনসুলিন পাচ্ছিল তাদের ভিতরে যেই গ্রুপটা এম্পাগ্লিফ্লোজিন পেয়েছে তাদের ইনসুলিন ডোজ কম বাড়ানো লেগেছে কম্পেয়ার টু যারা অনলি ইনসুলিন পাচ্ছিল। So these are the references from which I have taken all the information. And thank you for your patience hearing. So বসন্তের ফুলের শুভেচ্ছা জানিয়ে আমার প্রেজেন্টেশন আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর এবং তথ্যবহুল একটি প্রেজেন্টেশনের জন্য। আমি এখন আমাদের সম্মানিত চেয়ারপারসন স্যারকে অনুরোধ করব আজকের টপিকটি সম্পর্কে এবং প্রেজেন্টেশন সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ আপনাকে এবং ডক্টর আহমেদ ইফরাদ বিন রৌনক খুব দারুণভাবে প্রেজেন্ট করেছে, অনেক জটিল তথ্য খুব সহজ করে উপস্থাপনা করেছে। যারা ডাক্তার শুনছেন বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় অনেকেরই অনেক কনফিউশন দূর হওয়ার সুযোগ ছিল, কোন ওষুধ কখন দিবে, কেন দিবে, ডোজ এবং একটি ওষুধ দেওয়ার ক্ষেত্রে
সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো যে ওষুধটি কখন কখন দিব না বা কি বিশেষ করে সতর্কতা থাকবে সেটিও বিস্তারিতভাবে বলেছে। এখন সারা পৃথিবীতেই ডায়াবেটিসের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীর জীবন রক্ষাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে। শুধু রক্তের গ্লুকোজ কমানো নয়। আর জীবন রক্ষা প্রায়োরিটি মানে ডায়াবেটিসের রোগীর প্রায় ৮০% মারা যায় হৃদরোগ বা স্ট্রোক এই ধরনের সমস্যায়। তাহলে যে ওষুধগুলো এখানে কন্ট্রিবিউট করবে মানে এই অবস্থাকে উত্তরণে সাহায্য করবে, সেই ওষুধগুলো কিন্তু ভালো ওষুধ হিসেবে বিবেচিত হবে। সেখানে SGLT2 ইনহিবিটর বিশেষ করে এম্পাগ্লিফ্লোজিন একদম শীর্ষস্থানে রয়ে গেছে। বাংলাদেশেও আমরা কিন্তু অনেক ব্যবহার করছি। আমাদের বাংলাদেশে অনেকগুলো ডেটাও আছে এবং ইফরাত যে একটু ঘটনা বলল যে এখন হৃদরোগের ক্ষেত্রে বিশেষ করে হার্ট ফেইলিয়ারের ২ রকমই ভাবা ছিল যাদের ইজেকশন ফ্র্যাকচার কম বা বেশি এটা নিয়ে কনফিউশন ছিল যাদের কম তাদের লাভ বেশি, যাদের ঠিক আছে তাদের লাভ নাই। কিন্তু এখন কিন্তু সকল গ্রুপকে দেওয়া হচ্ছে। বাংলাদেশে কিন্তু আমরা একটা গবেষণা অলরেডি শুরু করে দিয়েছি। এবং এটি যদিও ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিসের বাইরেও কিন্তু হার্ট ফেইলিয়ারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ফ্যাটি লিভারের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এটা কিছুটা ওজনও কমায়। কিন্তু ওজন কমাবার জন্য আলাদা করে ব্যবহার করাটা এখনো পর্যন্ত কোথাও বলা হয়নি। তাহলে অনেকগুলো ক্ষেত্রে আমরা সুবিধা পেতে পারি। কিন্তু যদি আমরা অনেকগুলো ওষুধের সাথে তুলনা করি কিছুটা দাম বেশি। এখন বিভিন্ন ক্ষেত্রেই মেটফরমিনের সাথে এটা কম্পেয়ার করা হয় যে কখন দেওয়া হবে, কখন দেওয়া হবে না। মেটফরমিনের জায়গায় একদম অতুলনীয়। আবার এম্পাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটর তাদের জায়গায় অতুলনীয়। তাহলে আমাকে ঠিক করতে হবে যে কোন রোগী কোনটা পাবে, একটা পাবে না দুটা পাবে। এখন পর্যন্ত যারা মেটফরমিন খেয়ে কোনো অসুবিধা বোধ করছেন না সকল ক্ষেত্রে আমরা মেটফরমিন দিচ্ছি। অথবা মেটফরমিনের সরাসরি কোনো দিতে অসুবিধা আছে সেরকম না হলে অবশ্যই মেটফরমিন দেওয়া হচ্ছে। কিন্তু ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি তারা বলছে যাদের ক্ষেত্রে ওজন বেশি নয়, যাদের ক্ষেত্রে হৃদরোগের একটি ঘটনা ঘটে গিয়েছে অথবা হৃদরোগের ঝুঁকি অনেক বেশি, তাদের ক্ষেত্রে মেটফরমিন না দিলেও এম্পাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটর দিতে হবে। তাহলে এমন একটি বড় জায়গায় কিন্তু করে নিয়েছে। এবং এটির একটা ইন্টারেস্টিং তথ্য হলো এটি কত ভালো কাজ করে সব কিন্তু এখনো আবিষ্কৃত হয়নি। অনেকগুলো আবিষ্কৃত হয়েছে এবং আবিষ্কারের পথ পরিক্রমা চলছে। সুতরাং ভবিষ্যতে বলবে যে এর অবস্থানটি কোথায়। কিন্তু এখন আমরা যে রোগীগুলোর ডায়াবেটিস কন্ট্রোল করতে চাই, যে রোগীগুলোকে ডায়াবেটিস নিয়ে দীর্ঘদিন যথেষ্ট ভালো রাখতে চাই, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে বিবেচিত হয়েছে। আমার মনে হয় যদি কারো কোনো প্রশ্ন থাকে সেগুলো আলোচনা করে আমরা আবারও বাকি অংশে যেতে পারি। ধন্যবাদ স্যার। আমি কিছু প্রশ্ন নিতে চাচ্ছি। মোহাম্মদ রফিকুল প্রশ্ন রেখেছেন, why still most of endocrinologists used metformin? সম্মানিত চেয়ারপারসন স্যারকে অনুরোধ করব উত্তরটি দেওয়ার জন্য। জি। এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এবং যে কারণে এন্ডোক্রাইনোলজিস্ট লিখছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো এটা কিন্তু লেখা হচ্ছে একটা জিনিস খুব স্পষ্টভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে এখন পর্যন্ত মুখে খাবার যতগুলো ওষুধ দেওয়া হচ্ছে ডায়াবেটিসে সেটা প্রধানত টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে। টাইপ 2 ডায়াবেটিস হয়েছে দুটো কারণে। একটি হলো এই রোগীটির ইনসুলিন উৎপাদন কিছুটা কমে গিয়েছে। কিন্তু হয়, বন্ধ হয়নি। যেমন টাইপ 1 একদম বন্ধ হয়ে যায়। এই রোগীটির ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। তাহলে আমরা যেভাবে চিকিৎসা করি না কেন ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে এমন একটা কিছু পদক্ষেপ আমাদের থাকতে হবে। সেক্ষেত্রে খাদ্যের কিছু ভূমিকা আছে, খাদ্য তালিকা মেনে চলাটার। শারীরিক পরিশ্রমের ভূমিকা আছে। আর ওষুধের ক্ষেত্রে মেটফরমিন সবচেয়ে ভালো অথবা মেটফরমিন দিতে না পারলে পায়োগ্লিটাজন, রোসিগ্লিটাজন দেওয়া হচ্ছে না, পায়োগ্লিটাজন দেওয়া হয়। তাহলে এই সকল বিবেচনা করে যে রোগীরা খাদ্য তালিকা এবং শারীরিক শ্রম এই দুটির মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছে না, তাদের ক্ষেত্রে মেটফরমিন দেওয়াটা খুব যৌক্তিক। একটা গুরুত্বপূর্ণ বিবেচনা সেটি হলো যে ডায়াবেটিসের রোগীর একটু আগে যেটি বললাম যে হৃদরোগ এগুলো ঝুঁকি বেশি, স্ট্রোকের ঝুঁকি বেশি, এগুলো অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং এই অ্যাথেরোস্ক্লেরোটিক যে চেঞ্জ গুলো হয় সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাহলে ডায়াবেটিসের রোগী যেকোনোভাবে চিকিৎসাই করি, ইনসুলিন রেজিস্ট্যান্স যদি কমাতে না পারি, তাহলে তাকে দীর্ঘস্থায়ী ভালো কিছু করা গেলেও এরকম ভাবার কোনো সুযোগ থাকবে না।
এই সকল বিবেচনা করে মেটফরমিনের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। আমরা পরবর্তী কমেন্টগুলো একটু নিয়ে আসছি। ইফতার এবং কমেন্ট করেছেন ইম্পর্টেন্ট ডিসকাশন। থ্যাংক ইউ অনারেবল গেস্ট। মোহাম্মদ রফিকুল আরেকটি প্রশ্ন রেখেছেন, প্লিজ সে অ্যাবাউট কম্বিনেশন ভিলডাগ্লিপ্টিন এন্ড মেটফরমিন গ্লিমিপেরাইড। কে বলবে? ইফরাদ বলো। ইফরাদ স্যারকে হ্যাঁ, আচ্ছা, ভিলডাগ্লিপ্টিন এন্ড মেটফরমিন কম্বিনেশন সেটাকেও দেখা গেছে যে কিছু ট্রায়ালে যেটা হয়েছে যে এটা তো DPP4 ইনহিবিটর, সো এখানে দিস ইজ কার্ডিওভাস্কুলার সেফ, মানে এটাতে হৃদরোগের ঝুঁকি নাই, এবং সেটার দেখা গেছে যে যাদের প্রথম অবস্থায় ডায়াবেটিস, অনেক উচ্চ ডায়াবেটিস নিয়ে আসে, যেটা হেমোগ্লোবিন A1C সেটা যদি বেশি থাকে, তাহলে প্রথমে যদি আমরা যে কম্বিনেশনটা দিই তাহলে কম্বিনেশন দিলে তাহলে তাদের দ্রুত বা বেশ ভালোভাবে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হতে পারে। তো এগুলা ট্রায়ালের ভিতরে আসছে, কিন্তু এই ভিলডাগ্লিপ্টিন বা অন্যান্য DPP4 ইনহিবিটর এদের যে তারা হচ্ছে যে আপনার হৃদরোগ অথবা কিডনির ঝুঁকি কমায়, এম্পাগ্লিফ্লোজিনের সাথে কম্পেয়ার করলে সেরকম কিন্তু কোনো কার্ডিওভাস্কুলার আউটকাম ট্রায়ালে এরকম কোনো বেনিফিট এখন পর্যন্ত হয় নাই। সো ভিলডাগ্লিপ্টিন মেটফরমিন কম্বিনেশন ইজ আ গুড ড্রাগ, বাট যদি কার্ডিওভাস্কুলার বেনিফিট এবং রেনাল বেনিফিট চিন্তা করি, তাহলে কম্পেয়ার টু DPP4 ইনহিবিটর এখন SGLT2 ইনহিবিটর সেই ক্ষেত্রে এগিয়ে আছে। সেলিম স্যার যদি কিছু অ্যাড করতে চান। এখানে উনি আসলে এক্স্যাক্টলি কি জানতে চেয়েছে সেটা একটু পরিষ্কার নয়। কম্বিনেশনের ক্ষেত্রে যতগুলো ডায়াবেটিসের ওষুধ মার্কেটে আছে, মুখে খাবার ওষুধ, সবগুলোর সাথে মেটফরমিন কম্বিনেশন হতে পারে, হয়েছে কিন্তু। না হলেও একসাথে দেওয়া যাবে, দুটো আলাদা করে একবারে খেতে পারবে। যেমন ইনসুলিন সেন্সিটাইজার, মেটফরমিন এবং পাইলডোলাম দুটাও কিন্তু একসাথে দেওয়া যেতে পারে। কিন্তু যদি আমরা হেড টু হেড ট্রায়ালের কথা ভাবি বা হেড টু হেড বেনিফিটের কথা ভাবি, যে এই ভিলডাগ্লিপ্টিন মেটফরমিন, গ্লিমিপেরাইড মেটফরমিন ভার্সাস এম্পাগিপ্লোজিন মেটফরমিন, তাহলে সম্ভবত এম্পাগিপ্লোজিন মেটফরমিনের হিসাবটা অন্যদের চেয়ে উপরে আসবে। একটি তথ্য খুব জোরে সোরে আমরা দুজনেই কেউ বলিনি, এখন বলি, সেটা হলো যে গ্লোবালি আমাদের কাছে যে তথ্য আছে তাতে প্রায় 90% ডায়াবেটিসের রোগীর ওজন কাঙ্ক্ষিত ওজনের চেয়ে বেশি, হয় ওভারওয়েট অথবা ওবিস। তাহলে এই রোগীদেরকে যখন ডায়াবেটিসের জন্য ওষুধ ঠিক করা হবে, একই সাথে কতটুকু ওজন কমাবে এই ওষুধটি সেটিও আমাদের বিবেচনায় আনতে হবে। সেই ক্ষেত্রে গ্লিমিপেরাইড ওজন বাড়াবে, ভিলডাগ্লিপ্টিন ওজন কমাবে না, বাড়াবে না। শুধুমাত্র আমাদের হাতে থাকলো এম্পাগ্লিফ্লোজিন বা এই ধরনের SGLT2 ইনহিবিটর যেগুলো ওজন কমাতে পারে। এটা কিন্তু একটি বাড়তি সুবিধা আমাদের এখানে আমরা পাচ্ছি। অধিকাংশ ডায়াবেটিসের রোগীর উচ্চ রক্তচাপ থাকে, তাহলে এই SGLT2 ইনহিবিটর ওজন রক্তচাপ কমাবে। ডায়াবেটিসের রোগীর কোলেস্টেরলের অবস্থা ভালো থাকে না, SGLT2 ইনহিবিটর কোলেস্টেরলের অবস্থা ভালো করে। ডায়াবেটিসের রোগীর ইউরিক অ্যাসিড কারো কারো বেশি থাকে, কারো কারো বেশি না থাকলেও ইউরিক অ্যাসিডের বেশি থাকাটা কার্ডিওভাস্কুলার ঝুঁকি বাড়ায়। এই SGLT2 ইনহিবিটর ইউরিক অ্যাসিড কমাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেটা অনেকবারই আলোচনা এসেছে, আমি আরেকটু অন্যভাবে বলি, যে এটি কিন্তু শরীর থেকে গ্লুকোজ বের করে দিচ্ছে, অতিরিক্ত পানি এবং কিছুটা সোডিয়াম বের করে দিচ্ছে, যেটি হার্টের উপরে যে বাড়তি চাপ যেটি হার্ট ফেলারের কারণ ছিল সেটিকে দূর করে। তাহলে এত সব বেনিফিট আছে এই ওষুধটার, যার কারণে তো অন্য যে কোনো ওষুধের সাথে যদি আমরা তুলনা করি, এই এম্পাগিপ্লোজিন, ডাপাগিপ্লোজিন, কানাডিপ্লোজিন, এখন কিন্তু ছোটাগ্লিপ্লোজিন চলে আসছে, তো আর্টোগ্লিপ্লোজিন আসছে আমাদের কাছে, তো সেগুলো কিন্তু অন্য অনেক ওষুধের চেয়ে অনেক উপরে থাকবে। আবার যদি এর সাথে মেটফরমিন যোগ হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। তাহলে সেসব বিবেচনায় কিন্তু করা হচ্ছে আসলে এখন ওষুধ যখন লেখা হয় তখন। মাইনুল ইসলাম আরেকটি প্রশ্ন করেছে, ইজ মেটফরমিন ইউজ ফর অ্যান্টি এজিং ইন ইউরোপিয়ান কান্ট্রি? ঠিক এরকম নয়, এটা মেটফরমিন বয়স কমাবার জন্য ব্যবহার করা হচ্ছে তা না, কিন্তু উনি যেটা বলেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা মেটফরমিন সেবন করছেন
তাদের কিন্তু অন্যদের তুলনায় বয়স মানে শারীরিক বিবেচনা করলে বয়োবৃদ্ধির হার কিন্তু কম। তাহলে মেটফর্মিন কিন্তু সেদিক দিয়ে একটা মিরাকল ড্রাগ। মেটফর্মিনেরও অনেক ভালো ভালো সুবিধা আছে। আজকে আমাদের আলোচনার বিষয় নয় বলে আমরা আর মেটফর্মিন নিয়ে অত বেশি আলোচনা করব না। অন্য একদিন হয়তো আমরা মেটফর্মিন নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের এই পর্যায়ে আসলে সময় স্বল্পতার জন্য অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই পর্যায়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান ডাক্তার শাহজাদা সেলিম স্যারকে অনুরোধ করাবো অনুষ্ঠানটি শেষ করার জন্য এবং শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। জি, আপনাকে ধন্যবাদ সাবলীল উপস্থাপনা এবং ডাক্তার ইফরাদ আমার খুবই প্রিয় ছাত্র, খুব কিছুদিন আগেই পাস করেছে এবং আমি একটা তথ্য বলে শেষ করি। আমরা বাংলাদেশে খুব কম ডাক্তারই জেনেটিক স্টাডি নিয়ে কাজ করছি। ইফরাদ কিন্তু সেটি করেছে। সুতরাং আমরা আরো অনেক উজ্জ্বল কিছু আশা করছি ইফরাদের কাছ থেকে। আজকের প্রেজেন্টেশন যারা শুনে তারাও বুঝতে পারছেন যে তার ক্ষেত্রে আশা করাটা খুব সঙ্গত হবে যে ভবিষ্যতে আমরা আরো দারুণ দারুণ গবেষণা এবং ক্লিনিক্যাল অ্যাক্টিভিটি আশা করতে পারি। আর আপনাকে তো বটেই, আর এসকেএফ কে যারা স্পন্সর ছিলেন, মনের খবর টিভিকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু সকল শুভেচ্ছা কিন্তু আসলে যারা শুনলেন তারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে তাদের জন্য থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভরাত্রি। ধন্যবাদ স্যার এবং ধন্যবাদ জানাচ্ছি ইফরাদ স্যারকে এত সুন্দর প্রেজেন্টেশনের জন্য। সেই সাথে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি প্রচারে সহায়তা করার জন্য। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। শুভরাত্রি।